এমপি তামিম সরকার। লিখনীতে কাপাতুন্নেসা কবিতা। পর্ব সংখ্যা 4। পাঠে ফারিয়া ইসলাম। তামিমের এক লাইন টেক্সট দেখে সুভা আঁতকে ওঠে। সি ইউ টু নাইট, মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। সুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ পুরপুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশ করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকারের ছেলে বলতে অজ্ঞান। ছেলে সম্পর্কে কেউ বিন্দুমাত্র কিছু কটু কথা বললে তার চোখ বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতে আয়েশা সরকার নিজ হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি পিড়েছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে পিড়েছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন পিটবে এটা একমাত্র তামিমে জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেননি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিভ আসার শব্দ বেশি আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার এসেছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সে গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটেফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্যে দেখা মাত্র নেতারা খাবার ধুয়ে দাঁড়িয়ে যান, যে যার মুখোমুখি হয়ে তাকান। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সে কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্তর্মহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার চলচল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে তার কাটা মাথাটা রেখে দেয়, দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারের ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথা হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো, ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজ কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্রই কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র ভয় নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকার নামেই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসের পানি ঢেলে দেয়, তার নিজে হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার জন্য বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেয়। সুভা ভয়ে তার আতঙ্কে ঘুমাতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজে নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যে যাই হোক না কেন পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল।
পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতে কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয় সুভার। তামিম তার সামনে চেয়ারের গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকে বা বসে আছে? সুভার মা বাবা কেউ কিছু বলল না। সব কিছু মিলিয়ে সুভা খুব ভয় পেয়ে যায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলল, অ্যাকাউন্টিং। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভা চেয়ার টেনে নিয়ে যে চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভা চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে ভয় পায় সবাই, সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ার আর থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভা চোখে পানি চলে আসে। সুভা চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুভা মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজে শত্রু বানাবে তো মরবে। গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরে অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয়ের ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার ফিরে আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর, তোমাকে একটা চুম্মা দেয়? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হা হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভার পাথরের মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় হয়। দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেদিন সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়, তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষের বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তামিমের বাপ তানভীর সরকার আয়েশা বেগমের কথা কোনো উত্তর দেন না। চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলে মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, বাপ কা বেটা সিপাই কা গোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলিনি। বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পেরে তানভীর সরকার, একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে এসে তামিমের দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখন এক দৃষ্টিতে স্ক্রিনে সুভা সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো গেল, হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকার বেশ কিছুক্ষণ চুপ থেকে ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশন দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন
আমি এই দুনিয়াতে কাকে বেশি সবচেয়ে ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথায় অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মারাটা ফরজ হয়ে যায় আব্বাজান। বাবা, কার মরা কখনোই ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবেন। আমরা সাধারণ মানুষ, সৃষ্টি সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্য তার পাপের ফল স্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতে বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলে সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার ও তামিম সরকার কথার মাঝেই তামিমের ফোন কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটর নাম দেখে ফোনটা ধরে। মাদারচোদ, কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গিয়েছেন কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকার আতঙ্ক বাসা বাঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভিতর জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেয়ালগুলো ভালো মতো দেখেন আর তাকে চোয়াল শক্ত করে ফেলেন। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পিছনে ভরিয়ে তানভীর সরকারকে প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভিতরে জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়িয়ে দিতেছি না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকটা আরশিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগরে লাল রং রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়, এসে তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখা মাত্র সিগারটা ফেলে দিয়ে চাপাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কালাম পাটোয়ারির উপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার ফুস্টে জুতার কালি লাগাস, তোর পা আজকে আমি 6 টুকরো করব, মাদারচোদ। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্ট গুলি নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখন উড়িয়ে দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়িতে চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদারিং সুবার সামনে কেমন শান্ত ছেলে হয়ে থাকে। শিকদার বাড়ি
আর সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনি তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবে রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভা গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপর টেক্সট দেখে তামিম 5টা রিং ইমোজি দিয়েছে। তারপর আবার সুভা ফোনের টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভা আসে সাথে সাথে বারান্দায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাত এই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানে অনুযায়ী কাগজ যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর ঘুরে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসো, না হলে আমি উপরে আসব। তামিমের থ্রেড শুনে সুভা শুকনো ঢোক গিলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে। সুভার চিন্তার মাঝে তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথায় আগা মাথায় কিছু বোঝে না। কলেজে তো বোমা দিয়ে ব্লাস্ট করানো হয়েছিল। আসো তাহলে আজকে কিভাবে নিয়ে যা। তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে বিষয়টা কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে নেমে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়িতে যেয়ে তার নিয়ে এসেছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতে সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়িতে ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করে তারা বিষয়টা সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশে সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে। সারাদিন খোলা জিপ নিয়ে থাকে, কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব কাঁপছে। তামিম সুভার পাশে সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনও তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, না পারছে নিজের হাত ছড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, কিয়া জানে তো মেরা ইয়াদ লে যাউঙ্গা। সুভা ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটির প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে।